Welcome to Odhikari Education and Technology, Higher Secondary Vocational, Automobile and Mechanical Students and গার্জিয়ানদের এই চ্যানেলটি ফলো করার অনুরোধ জানাই। সকলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করুন। যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদের ধন্যবাদ জানাই। শুরু করছি আজকের ভিডিও। শুরু করছি আজকের অনলাইন ক্লাস। তো ক্লাস 12 ভোকেশনাল অর্থাৎ হায়ার সেকেন্ডারি ভোকেশনালে আজকে অনলাইন ক্লাসে আলোচনার বিষয় হচ্ছে MVM 1 অর্থাৎ মোটর ভেহিকল মেকানিক 1 এবং আজকে আমরা যাব ইঞ্জিন কনসেপ্ট চ্যাপ্টারটায়। তো এই ক্ষেত্রে প্রথমে আমাদের জানতে হবে অটোমোবাইল কথার অর্থ কী। এবার অটোমোবাইল শব্দটিকে যদি আমরা বিশ্লেষণ করি, এখানে অটো কথার অর্থ হচ্ছে স্বয়ংক্রিয়। মোবাইল কথার অর্থ হচ্ছে সচল অর্থাৎ যে নিজের থেকে নড়াচড়া করতে পারে, অর্থাৎ যে নিজের থেকে নড়াচড়া করতে পারে তাকেই বলা হচ্ছে অটোমোবাইল। এবার অটোমোবাইল এর সঙ্গে যুক্ত হয়ে আছে হিট ইঞ্জিন। অটোমোবাইল হিট ইঞ্জিনে চলে। এবার হিট ইঞ্জিনের কাজ কি? হিট ইঞ্জিনের কাজ হচ্ছে হিট অর্থাৎ তাপকে যন্ত্রশক্তিতে রূপান্তরিত করা। তো হিট ইঞ্জিনে প্রথমে আমরা ক্লাসিফিকেশনে যাই। হিট ইঞ্জিন সাধারণত দুই প্রকার, আইসি ইঞ্জিন এবং ইসি ইঞ্জিন। আইসি ইঞ্জিনের পুরো নাম হচ্ছে ইন্টারনাল কম্বাশন ইঞ্জিন এবং ইসি ইঞ্জিনের পুরো নাম হচ্ছে এক্সটার্নাল কম্বাশন ইঞ্জিন। এবার এই আইসি ইঞ্জিন অর্থাৎ ইন্টারনাল কম্বাশন ইঞ্জিন, যার বাংলা অর্থ দাঁড়াচ্ছে অন্তর্দহ ইঞ্জিন। এটাকে অন্তর্দহ ইঞ্জিন বলা হচ্ছে কেন? এই ক্ষেত্রে এই জ্বালানির যেটা দহন সেটা ইঞ্জিন সিলিন্ডারের মধ্যে সম্পন্ন হয় বলে এটাকে বলা হচ্ছে অন্তর্দহ ইঞ্জিন বা আইসি ইঞ্জিন। এবার ইসি ইঞ্জিন বা এক্সটার্নাল কম্বাশন ইঞ্জিন, এটা বাংলা দাঁড়াচ্ছে বহির্দহ ইঞ্জিন। এটাকে বহির্দহ অর্থাৎ এক্সটার্নাল কম্বাশন ইঞ্জিন বলা হচ্ছে কেন? এক্ষেত্রে জ্বালানির দহন ইঞ্জিনের বাইরে সম্পন্ন হয়, এই জন্য এটাকে বলা হচ্ছে ইসি ইঞ্জিন বা এক্সটার্নাল কম্বাশন ইঞ্জিন। এক্সটার্নাল কম্বাশন ইঞ্জিনের উদাহরণ হচ্ছে স্টিম ইঞ্জিন। এবার আমরা চলে যাব আইসি ইঞ্জিনের ক্লাসিফিকেশনে। আইসি ইঞ্জিনকে আরও দুটো ভাগে বিভক্ত করা হয়, যেমন পেট্রোল ইঞ্জিন, ডিজেল ইঞ্জিন। পেট্রোল ইঞ্জিনকে বলা হচ্ছে এসআই ইঞ্জিন বা স্পার্ক ইগনিশন ইঞ্জিন এবং ডিজেল ইঞ্জিনকে বলা হচ্ছে কম্প্রেসড ইগনিশন ইঞ্জিন। এবার এই পেট্রোল অথবা ডিজেল ইঞ্জিনকে আবার দুটি ভাগে বিভক্ত করা হয়েছে, যেমন 2 স্ট্রোক ইঞ্জিন এবং 4 স্ট্রোক ইঞ্জিন। এবার তার আগে আমরা একটু ইঞ্জিনের গঠনের সামান্য বিষয়টা জানব। তো ইঞ্জিনকে বাইরের থেকে একটা ইঞ্জিনকে আমরা 3টে পার্টে বিভক্ত করি। একটা হচ্ছে সবচেয়ে উপরে সিলিন্ডার হেড, তারপর ইঞ্জিন ব্লক, আর সবচেয়ে নিচে থেকে ক্র্যাঙ্ককেস। তো এবার আমরা এই অটোমোবাইল কনসেপ্টে কয়েকটি বিষয় নিয়ে আলোচনা করতে হবে। তো অটোমোবাইল কনসেপ্টে আমাদের এই বিষয় কয়েকটা ভালো করে জানতে হবে, যেমন টিডিসি কাকে বলে, বিডিসি কাকে বলে, স্পোক লেন্থ কী, ক্লিয়ারেন্স ভলিউম কী, কম্প্রেশন রেশিও কী, ভলিউমেট্রিক রেশিও কী, আইএসপি কী, পিভি ডায়াগ্রাম কী, ভালভ টাইমিং ডায়াগ্রাম। এবার ডিফারেন্স বিটুইন 2 স্ট্রোক এবং 4 স্ট্রোক 2 স্ট্রোক অ্যান্ড 4 স্ট্রোক ইঞ্জিন, ডিফারেন্স বিটুইন পেট্রোল অ্যান্ড ডিজেল ইঞ্জিন, ওয়ার্কিং প্রিন্সিপাল পেট্রোল অ্যান্ড ডিজেল ইঞ্জিন। তাহলে এক্ষেত্রে প্রথমে আমরা যেটা আলোচনা করব 2 স্ট্রোক এবং 4 স্ট্রোক ইঞ্জিনের মধ্যে পার্থক্যটা কী দাঁড়াচ্ছে। তো প্রথমে এই পয়েন্টে আমরা আলোচনা করি এই 2 স্ট্রোক আর 4 স্ট্রোক ইঞ্জিনের মধ্যে পার্থক্যটা। তো 2 স্ট্রোক আর 4 স্ট্রোক ইঞ্জিনের মধ্যে পার্থক্য হচ্ছে 2 স্ট্রোক ইঞ্জিনের ক্ষেত্রে ক্র্যাঙ্কশ্যাফট একবার ঘোরার ফলে একটি পাওয়ার উৎপন্ন হয়, কিন্তু 4 স্ট্রোক ইঞ্জিনের ক্ষেত্রে ক্র্যাঙ্কশ্যাফট দুবার ঘূর্ণনের ফলে একটি পাওয়ার উৎপন্ন হয়। 2 স্ট্রোক ইঞ্জিনের ডিজাইন খুবই সরল
ফোর স্ট্রোক ইঞ্জিনের ডিজাইন জটিল। এবার টু স্ট্রোক ইঞ্জিনের ক্ষেত্রে ক্র্যাঙ্কশ্যাফটের একবার ঘূর্ণনের ফলে পাওয়ার বা শক্তি উৎপন্ন হয়, এই জন্য ঘূর্ণনের সময় সমতা বজায় থাকে, তাই এক্ষেত্রে ফ্লাই হুইল হালকা হয়। এবার ফোর স্ট্রোক ইঞ্জিনের ক্ষেত্রে দুবার ঘূর্ণনের ফলে একটি পাওয়ার স্ট্রোক পাওয়া যায়, তাই এক্ষেত্রে ঘূর্ণনের সমতা থাকে না, অর্থাৎ একটা ভাইব্রেশন হয়ে যায়। সেক্ষেত্রে এই কম্পনটাকে কমানোর জন্য বা ইঞ্জিনটাকে ঠিক সমতা বজায় রাখার জন্য এক্ষেত্রে ফ্লাই হুইলটা ভারী হয়। তাই টু স্ট্রোক ইঞ্জিন হালকা হয়, ফোর স্ট্রোক ইঞ্জিন ভারী হয়। টু স্ট্রোক ইঞ্জিনে মেনটেনেন্স খরচ কম, ফোর স্ট্রোক ইঞ্জিনে মেনটেনেন্স খরচ বেশি। টু স্ট্রোক ইঞ্জিনে কম পার্টস থাকায় সেক্ষেত্রে বিভিন্ন পার্টসের মধ্যে ঘর্ষণটা কম হয়, এজন্য মেকানিক্যাল এফিসিয়েন্সি বা যান্ত্রিক দক্ষতা বেশি পাওয়া যায়। অপরপক্ষে ফোর স্ট্রোক ইঞ্জিনে যন্ত্রাংশ বেশি থেকে ঘর্ষণটা বেশি হয়, এই জন্য আমরা যান্ত্রিক দক্ষতা তুলনামূলকভাবে কম পাই। টু স্ট্রোক ইঞ্জিনে ভালভের জায়গায় ইনলেট পোর্ট, এক্সিট পোর্ট থাকে, এবং ফোর স্ট্রোক ইঞ্জিনের ক্ষেত্রে ইনলেট ভালভ এবং এক্সস্ট ভালভ থাকে। টু স্ট্রোক ইঞ্জিন সাধারণত এই ছোট গাড়িতে ব্যবহৃত হয়, যেমন স্কুটার। ফোর স্ট্রোক ইঞ্জিন বেশিরভাগ বড় গাড়ি, চার চাকা এবং হেভি গাড়িগুলিতে ব্যবহৃত হয়। এবার আমরা আলোচনা করব এই টিডিসি অর্থাৎ টপ ডেড সেন্টার কি। তো টিডিসি কথাটার পুরো অর্থ হচ্ছে, টপ ডেড সেন্টার কথার পুরো অর্থ হচ্ছে, টিডিসির পুরো অর্থ হচ্ছে টপ ডেড সেন্টার। এবার টপ ডেড সেন্টার কি, এখানে এই ছবিটায় যেটা দেখানো হয়েছে, ছবিটায় পিস্টনটা, সিলিন্ডারের মধ্যে পিস্টন যখন সবচেয়ে উপরের দিকে উঠে, এবার উপরের দিক বলতে আমরা কোনটা বুঝবো? উপরের দিক বলতে আমরা বুঝবো যেই দিকটায় সিলিন্ডার হেড আছে সেই দিকটায় পিস্টন সর্বাধিক যে বিন্দুতে পৌঁছায় পিস্টন হেড, সেই বিন্দুটাকে বলা হচ্ছে টিডিসি। এবার বিডিসি হচ্ছে সিলিন্ডারের মধ্যে পিস্টন যখন নিচের দিকে নামতেছে, অর্থাৎ পিস্টনের গতি যখন এই ক্র্যাঙ্কশ্যাফটের দিকে, অর্থাৎ সিলিন্ডার হেড থেকে ক্র্যাঙ্কশ্যাফটের দিকে আসছে, সেটাকে বলা হচ্ছে নিচের দিক। তো সেদিকে সবচেয়ে নিচে যে বিন্দুতে নামছে সেটাকে বলা হচ্ছে বিডিসি, এখানে দেখানো হয়েছে বিডিসি। এবার আমরা যাব স্ট্রোক লেংথ। এবার স্ট্রোক লেংথে কি, অ্যাকচুয়ালি টিডিসি এবং বিডিসি এই দুটো পয়েন্টের মধ্যে যে ডিস্টেন্সটা সেটাকে বলা হচ্ছে স্ট্রোক লেংথ। এবার আসি ক্লিয়ারেন্স ভলিউমে। এবার ক্লিয়ারেন্স ভলিউমটা কি? ক্লিয়ারেন্স ভলিউম হচ্ছে পিস্টনটা সিলিন্ডারের মধ্যে যখন উপরে উঠতেছে, অর্থাৎ ম্যাক্সিমাম টিডিসিতে গিয়ে পৌঁছালো, এবার তখন পিস্টন হেড এবং সিলিন্ডার হেড, অর্থাৎ উপরের দিকে ভালভ থেকে, কম্বাসন চেম্বার থেকে, এই জায়গায় একটা ফাঁকা অংশ থাকে, এই ফাঁকা অংশটাকে বলা হচ্ছে ক্লিয়ারেন্স ভলিউম। এবার আমরা যাব কম্প্রেশন রেশিও। এবার কম্প্রেশন রেশিও কি? কম্প্রেশন রেশিও হচ্ছে পিস্টন সাকশন স্ট্রোকের সময় যখন নিচে নামতেছে, সাকশন স্ট্রোকের শুরুতে যখন নিচে নামতে এক সময় বিডিসিতে পৌঁছালো, তো বিডিসিতে পৌঁছানো পর্যন্ত সাকশন স্ট্রোকে ঠিক যতক্ষণ পর্যন্ত ইনলেট ভালভ বন্ধ না হয় ততক্ষণ পর্যন্ত এই ইঞ্জিন সিলিন্ডারের মধ্যে যতটা গ্যাস মিক্সার প্রবেশ করলো সেটার আয়তন এবং এই তার আগে যাই আমরা কি আলোচনা করতেছি, কম্প্রেশন রেশিও, সেটার আয়তন এবং এই ক্লিয়ারেন্স ভলিউমের আয়তন, এই দুইটার অনুপাতকে বলা হচ্ছে কম্প্রেশন রেশিও। এবার যদি আমরা যাই ম্যাথমেটিক্যালি কম্প্রেশন রেশিও সমান হচ্ছে ডিসপ্লেসমেন্ট ভলিউম প্লাস ক্লিয়ারেন্স ভলিউম বাই ক্লিয়ারেন্স ভলিউম। এবার আমাদের যাইতে হচ্ছে আরেকটা জায়গায়, সেটা হচ্ছে ভলিওমেট্রিক এফিসিয়েন্সি। এবার এই ভলিওমেট্রিক এফিসিয়েন্সিটা কি? ভলিওমেট্রিক এফিসিয়েন্সি হলো পিস্টন সাকশন স্ট্রোকে যখন
উপর থেকে নিচে নামলো, অর্থাৎ বিডিসি টিডিসি থেকে বিডিসি পর্যন্ত পৌঁছালো। এবার ইনলেট ভালভ ক্লোজ হলো। এই সময় পর্যন্ত ইঞ্জিন সিলিন্ডারের মধ্যে যতটা গ্যাস মিক্সচার প্রবেশ করলো তার আয়তন এবং সিলিন্ডার অর্থাৎ ইঞ্জিন সিলিন্ডারের ভিতরের আয়তন, এই দুইটার অনুপাতকে বলা হচ্ছে ভলিউমেট্রিক এফিসিয়েন্সি। এখানে দেখানো হয়েছে গ্যাস মিক্সচার ডারিং সাকশন আপ টু ক্লোজ দ্য ইনলেট ভালভ বাই ইঞ্জিন সিলিন্ডার ভলিউম। এটা গেল। এবার চলে যাব ভলিউমেট্রিক এফিসিয়েন্সি হয়ে গেছে। এবার যাচ্ছে আইএসপি অর্থাৎ ইন্ডিকেটেড হর্স পাওয়ার। তো ইন্ডিকেটেড হর্স পাওয়ার যেটা বলছে, এই ইন্ডিকেটেড হর্স পাওয়ার এখানে একটা ফর্মুলা দেখানো হয়েছে। ফর্মুলাটা লেখা আছে আইএসপি ইজিক্যাল টু, এটা হচ্ছে মেট্রিক ক্ষেত্রে। এবার হচ্ছে PLANK বাই 4500। এখানে এই পিটা হচ্ছে মিন ইফেক্টিভ প্রেশার, এটা kg/cm² ইউনিটে থাকে। এলটা হচ্ছে স্ট্রোক লেন্থ, এটা মিটার ইউনিটে থাকবে। এ হচ্ছে পিস্টন বা সিলিন্ডারের ক্রস সেকশনাল এরিয়া, এটা থাকবে স্কোয়ার সেন্টিমিটারে। এন হচ্ছে ক্র্যাঙ্কশ্যাফটের রেভলিউশন। এবার কে ইজিক্যাল টু হচ্ছে হাফ ইন্টু নাম্বার অফ সিলিন্ডার, অর্থাৎ সিলিন্ডার সংখ্যার অর্ধেক। এবার এখানে একটা পয়েন্ট নিয়ে আলোচনা করতে হচ্ছে, যেটা হচ্ছে মিন ইফেক্টিভ প্রেশার। এবার মিন ইফেক্টিভ প্রেশারটি কি? মিন ইফেক্টিভ প্রেশার বলতে আমরা বুঝি এই এক সিলিন্ডার হেড অর্থাৎ সিলিন্ডারের উপর ঠিক ক্র্যাঙ্কশ্যাফটের একটা রিভলিউশন বা একটা সাইকেলে পিস্টনের উপর যতটা কাজ করা হচ্ছে সেটিকেই বলা হচ্ছে মিন ইফেক্টিভ প্রেশার। এবার আমরা চলে যাব ভালভ টাইমিং ডায়াগ্রাম। তা ভালভ টাইমিং ডায়াগ্রাম এটা দুরকম হয়ে থাকে। একটা হচ্ছে থিওরিটিক্যাল ভালভ টাইমিং ডায়াগ্রাম, আর একটা হচ্ছে অ্যাকচুয়াল ভালভ টাইমিং ডায়াগ্রাম। তো এবার আমরা ভালভ টাইমিং ডায়াগ্রাম গেল কোথায়? ভালভ টাইমিং ডায়াগ্রাম। এবার ভালভ টাইমিং ডায়াগ্রাম এখানে ছবিটা আছে। তো থিওরিটিক্যাল ভালভ টাইমিং ডায়াগ্রামের ক্ষেত্রে এখানে এই উপরে এখানে একটা ছবি দেওয়া আছে। এটা হচ্ছে টিডিসি, এটা হচ্ছে বিডিসি। এবার এদিকে সাকশন স্ট্রোকের শুরুতে থিওরিটিক্যালি ধরে নেওয়া হচ্ছে এই ইনলেট ভালভ আইভিও ওপেন, কথা লেখা আছে আইভিও ওপেন। ইনলেট ভালভ খুললো, এবার সাকশন স্ট্রোক শুরু হলো। সাকশন স্ট্রোকের মানে শুরু থেকে পিস্টন নিচের দিকে নামতে পিস্টন চলে গেল কোথায়? বটম ডেড সেন্টারে চলে গেল। বটম ডেড সেন্টারে যাওয়ার সাথে সাথে ধরে নেওয়া হলো থিওরিটিক্যালি ইনলেট ভালভ বন্ধ হয়ে গেল। এবার মোশনের জন্য ক্র্যাঙ্ক ঘুরছে, পিস্টন আস্তে আস্তে উপরে উঠবে। পিস্টন বিডিসির থেকে টিডিসির দিকে যাচ্ছে, অর্থাৎ কম্প্রেশন হলো। এবার পিস্টন টিডিসিতে গেল, কম্প্রেশন স্ট্রোক শেষ। এবার এইখানে লেখা আছে আইএস, অর্থাৎ ইগনিশন স্টার্ট। এবার ইগনিশন স্টার্ট হলো, এবার শুরু হয়ে গেল পাওয়ার স্ট্রোকে পিস্টন কি হচ্ছে? টিডিসির থেকে বিডিসির দিকে নামতে বিডিসিতে চলে গেল, পাওয়ার স্ট্রোক শেষ। এবার থিওরিটিক্যালি ধরে নেওয়া হলো এখানেই ইভিও অর্থাৎ এক্সহস্ট ভালভ খুলে গেল, এক্সহস্ট ভালভ ওপেন। এবার মোশনের জন্য ক্র্যাঙ্ক ঘুরছে, পিস্টন উপরের দিকে উঠতেছে। এবার পিস্টন উপরের দিকে উঠতে পিস্টন চলে গেল একসময় টিডিসিতে। এবার পিস্টন টিডিসিতে যাওয়া শেষ, থিওরিটিক্যালি ধরে নেওয়া হলো, তখনই এক্সহস্ট ভালভ ক্লোজ হয়ে গেল। এটি হচ্ছে থিওরিটিক্যাল ভালভ টাইমিং ডায়াগ্রাম। এবার আমরা চলে যাব অ্যাকচুয়াল ভালভ টাইমিং ডায়াগ্রামে। এবার অ্যাকচুয়াল ভালভ টাইমিং ডায়াগ্রাম যেটা এখানে 4 স্ট্রোক পেট্রোল ইঞ্জিনের ক্ষেত্রে যেটা প্রযোজ্য। এবার ভালভ টাইমিং ডায়াগ্রামের ক্ষেত্রে এবার ইনলেট ভালভ কখন ওপেন হচ্ছে কখন বন্ধ হচ্ছে
এক্সস্ট ভালভ কখন ওপেন হচ্ছে, কখন বন্ধ হচ্ছে, সেই বিষয়টা দেখতে হবে। এবার সাকশন স্ট্রোকে কি হচ্ছে, ঠিক পিস্টন টিডিসিতে পৌঁছানোর সামান্য আগে, অর্থাৎ ক্র্যাঙ্ক অ্যাঙ্গেল অনুযায়ী 5 ডিগ্রি আগেই ইনলেট ভালভ খুলে গেল, এই সাকশন শুরু হলো, চলছে। এবার সাকশন স্ট্রোকে পিস্টন টিডিসি থেকে বিডিসির দিকে চলার পর পিস্টন অবশেষে বিডিসিতে পৌঁছানোর সামান্য আগে, অর্থাৎ এই ক্র্যাঙ্ক অ্যাঙ্গেল অনুযায়ী 45 ডিগ্রি আগে কি হলো, ক্র্যাঙ্ক অ্যাঙ্গেল অনুযায়ী 45 ডিগ্রি পরে এখানে এই ইনলেট ভালভটা ক্লোজ হয়ে গেল, বন্ধ হয়ে গেল। এবার মোশনের জন্য পিস্টন উপরে উঠতেছে, এবার কম্প্রেশন স্ট্রোক শুরু হয়ে গেল, পিস্টন টিডিসিতে গেল, কম্প্রেশন স্ট্রোক শেষ। এবার কম্প্রেশন স্ট্রোক শেষ যখন হয়ে গেল তখন ইগনিশন হয়ে গেল। এবার ইগনিশনের ফলে কি হচ্ছে, পিস্টনের উপর চাপ পড়লো, পিস্টন নিচের দিকে নামতে অবশেষে পিস্টন টিডিসি থেকে বিডিসিতে যাওয়ার সামান্য একটু আগে, এবার ক্র্যাঙ্ক অ্যাঙ্গেল পজিশন অনুযায়ী পিস্টন বিডিসিতে পৌঁছানোর সামান্য একটু আগেই, পাওয়ার স্ট্রোকে সামান্য একটু আগেই এক্সস্ট ভালভটা খুলে গেল। এবার এক্সস্ট ভালভ খুলে গেল, এবার কিছুক্ষণের মধ্যে পিস্টন বিডিসিতে পৌঁছালো। মোশনের জন্য পিস্টন উপরের দিকে উঠবে, এবার পিস্টন উপরে উঠতেছে, অর্থাৎ এক্সস্ট স্ট্রোক চলতে আছে। অবশেষে পিস্টন কি হলো, উপরে চলে গেল। উপরে চলতে শেষে পিস্টন টিডিসিতে পৌঁছানোর পর, এক্সস্ট স্ট্রোকে টিডিসিতে পৌঁছানোর সামান্য পর, ক্র্যাঙ্ক অ্যাঙ্গেল অনুযায়ী 10 ডিগ্রি পরে এক্সস্ট ভালভটা ক্লোজ হয়ে গেল। এটি হচ্ছে অ্যাকচুয়াল ভালভ টাইমিং ডায়াগ্রাম। তো এই ক্ষেত্রে যেটা আমরা দেখতেছি, এই ক্ষেত্রে যেমন ভালভ টাইমিং ডায়াগ্রামে যেটা আমরা পাচ্ছি, এক্ষেত্রে পিস্টনের মুভমেন্ট ক্র্যাঙ্ক অ্যাঙ্গেল অনুযায়ী সাকশন স্ট্রোকে 5 যোগ 180 যোগ 45 টোটাল 230 ডিগ্রি। কম্প্রেশন স্ট্রোকে যেটা পাচ্ছি 180 মাইনাস 45 ইজিক্যাল টু 135। এবার এটা যদি আমরা এইখানে দেখতে চাই, যেমন কম্প্রেশন স্ট্রোক, কোথায় গেল কম্প্রেশন, এই যে এটা কম্প্রেশন, এটা যদি কম্প্রেশন হয় তাহলে এই যে এখান থেকে এদিকে টোটাল কোনটা কোথায়, 180। এবার এখানে এই পয়েন্টটা কোনটা, আইভিসি, অর্থাৎ ইনলেট ভালভ কোথায় কি হচ্ছে, বন্ধ হয়েছে এখানে, তাহলে এখান থেকে কম্প্রেশন কাজ করবে। তাহলে এই জন্য এটা হচ্ছে এই 180 মাইনাস এই 45, তাহলে কম্প্রেশন স্ট্রোকে আমরা পিস্টনের ক্র্যাঙ্ক অ্যাঙ্গেল অনুযায়ী মুভমেন্ট পেলাম 135 ডিগ্রি। একইভাবে পাওয়ার স্ট্রোকে পিস্টনের মুভমেন্ট হচ্ছে 180 মাইনাস 45 ইজিক্যাল 135। এক্সস্ট স্ট্রোকে পিস্টনের মুভমেন্ট হচ্ছে 45 প্লাস 180 প্লাস 10 ইজিক্যাল টু 235। এখানে টোটাল আমি যোগ করে যেটা পেলাম 725 ডিগ্রি। এবার আমরা জানি 4 স্ট্রোক ইঞ্জিনে ক্র্যাঙ্কশ্যাফটে দুবার ঘোরার ফলে একটা পাওয়ার স্ট্রোক উৎপন্ন হয়। তাহলে যদি তাই হয় তাহলে 360 × 2 হলে আমরা পাচ্ছি 720 ডিগ্রি ঘোরার কথা। তো সেক্ষেত্রে 735 কেন হলো? এবার যদি আমরা এই 735 থেকে 720 ডিগ্রি বিয়োগ করি তাহলে এখানে পাচ্ছি 15 ডিগ্রি। এই 15 ডিগ্রিটা কি? এই 15 ডিগ্রিটা হচ্ছে ওভারল্যাপিং পিরিয়ড। এবার ওভারল্যাপিং পিরিয়ডটা কি? ওভারল্যাপিং পিরিয়ড হচ্ছে এই 15 ডিগ্রি এই সময়টায়, এই সময়টায় একই সঙ্গে ইনলেট এবং এক্সহস্ট ভালভ দুটোই খোলা থাকে। এই যে এইখানটায় চিত্রে দেখানো হচ্ছে, এই যে এদিকে 5 প্লাস এদিকে হচ্ছে 10 ডিগ্রি। এটা চলে গেল। এবার আমরা যাব 4 স্ট্রোক ডিজেল ইঞ্জিনের অ্যাকচুয়াল ভালভ টাইমিং ডায়াগ্রামে। তো এইখানে দেখানো আছে 4 স্ট্রোক ডিজেল ইঞ্জিনের অ্যাকচুয়াল ভালভ টাইমিং ডায়াগ্রাম। তো 4 স্ট্রোক ডিজেল ইঞ্জিনের ক্ষেত্রে এখানে আমি কয়েকটা সিম্বল ইউজ করেছি, যেমন FIS ফুয়েল ইঞ্জেকশন স্টার্ট, FIC ফুয়েল ইঞ্জেকশন ক্লোজড। এবার এখানে সাকশন স্ট্রোকের ক্ষেত্রে এই যে এটা সাকশন স্ট্রোকের ক্ষেত্রে পিস্টন টিডিসিতে পৌঁছানোর সামান্য আগে, এখানে 25 ডিগ্রি আগে কি হলো, ইনলেট ভালভ ওপেন হলো। এই সাকশন চলতে আছে, চলতে
পিস্টন অবশেষে টিডিসি থেকে বিডিসিতে পৌঁছালো। এবার বিডিসির সামান্য পরে এইখানে দেখানো হয়েছে ক্র্যাঙ্ক অ্যাঙ্গেল অনুযায়ী 30 ডিগ্রি পরে ইনলেট ভালভ ক্লোজ হলো। এবার কি হচ্ছে, কম্প্রেশন স্ট্রোক শুরু হলো। কম্প্রেশন স্ট্রোক চলতে আসে, পিস্টন টিডিসিতে পৌঁছালো। এবার এখানে কি হলো, এই ঠিক 5 ডিগ্রি আগেই ফুয়েল ইঞ্জেকশন স্টার্ট হয়ে গেল। এবার পিস্টন ফুয়েল ইঞ্জেকশন স্টার্ট হয়ে গেল, অর্থাৎ ডিজেল ইঞ্জেকশন হয়ে গেল। এবার ডিজেল ইঞ্জেকশন এইখানে ক্লোজড হয়ে গেল। এবার পাওয়ার স্ট্রোক শুরু হলো। পাওয়ার স্ট্রোকে পিস্টন নিচের দিকে নামতে আসে, নামতে নামতে অবশেষে পিস্টন বিডিসিতে আসার একটু আগে ক্র্যাঙ্ক অ্যাঙ্গেল অনুযায়ী এই 45 ডিগ্রি আগে কি হলো, এক্সজস্ট ভালভ ওপেন হয়ে গেল। এবার পিস্টন নিচে নামতে আসে, নামতে নামতে বিডিসিতে আসলো। মোশনের জন্য ক্র্যাঙ্ক ঘুরছে, পিস্টন উপরে উঠছে। উঠতে উঠতে কি হচ্ছে, এক্সজস্ট স্ট্রোক চলতে যাচ্ছে, অর্থাৎ সিলিন্ডারের ভিতর পোড়া বা বার্ন্ড গ্যাস বাইরে বেরিয়ে যাচ্ছে। এবার পিস্টন অবশেষে টিডিসিতে পৌঁছালো। এবার টিডিসিতে পৌঁছানোর পর এটা হচ্ছে কোন স্ট্রোক, এক্সজস্ট স্ট্রোকে টিডিসিতে পৌঁছানোর পর সামান্য পরে, অর্থাৎ 25 ডিগ্রি পরে এক্সজস্ট ভালভটি ক্লোজ হয়ে গেল। এটাই হচ্ছে 4 স্ট্রোক ডিজেল ইঞ্জিনের অ্যাকচুয়াল ভালভ টাইমিং ডায়াগ্রাম। তো এখানে ক্র্যাঙ্ক অ্যাঙ্গেল অনুযায়ী পিস্টনের যেটা মুভমেন্ট, এটা আমরা পাচ্ছি সাকশনের ক্ষেত্রে 25 + 180 + 30 = 235 ডিগ্রি। কম্প্রেশনের ক্ষেত্রে 180 - 30 = 140 ডিগ্রি। পাওয়ার স্ট্রোকের ক্ষেত্রে 180 - 45 + 8 না 180 - 45 + 0 দেওয়া যায়, ভুলক্রমে লেখা হয়ে গেছে। তাহলে এখানে পেলাম টোটাল 135 ডিগ্রি। এক্সজস্ট স্ট্রোকে আমরা পেলাম 45 + 180 + 20 ডিগ্রি। টোটাল এখানে পাওয়া গেল 235 ডিগ্রি। এবার এগুলো সব যোগ করে পাওয়া গেল 755 ডিগ্রি। এবার আগের মতো এখানেও এই 755 থেকে 720 যদি বিয়োগ করি, তাহলে এখানে পাওয়া গেল 35 ডিগ্রি। তাহলে এখানে এই 35 ডিগ্রিটাই হচ্ছে ওভারল্যাপিং পিরিয়ড, অর্থাৎ এই 35 ডিগ্রিতে একই সঙ্গে ইনলেট এবং এক্সজস্ট ভালভ খোলা থাকছে 4 স্ট্রোক ডিজেল ইঞ্জিনের অ্যাকচুয়াল ভালভ টাইমিং ডায়াগ্রাম অনুযায়ী। এবার আমরা চলে যাই আর একটি বিষয়, এখানে যেটা দেখানো হয়েছে ওয়ার্কিং প্রিন্সিপল। ওয়ার্কিং প্রিন্সিপল অ্যান্ড ভালভ টাইমিং ডায়াগ্রাম অফ 4 স্ট্রোক ইঞ্জিন হলো। তো ওয়ার্কিং প্রিন্সিপল অফ 4 স্ট্রোক পেট্রোল ইঞ্জিন, 4 স্ট্রোক পেট্রোল ইঞ্জিনের পিভি ডায়াগ্রাম। এই যে এটা হচ্ছে পিভি ডায়াগ্রাম। এটা হচ্ছে ওয়াই অক্ষ বরাবর প্রেসার, এক্স অক্ষ বরাবর ভলিউম দেখানো হয়েছে। এবার এখানে যদি আমরা দেখাই, এই সাকশন, কম্প্রেশন, এটা হচ্ছে ইগনিশন বা স্পার্কিং, এটা হচ্ছে পাওয়ার, এক্সজস্ট ভালভ খুললো, এক্সজস্ট স্ট্রোক, বার্ন গ্যাসেস বাইরে বেরিয়ে চলে গেল। তো এভাবে 4 স্ট্রোক পেট্রোল ইঞ্জিন কাজ করে হলো। এবার 4 স্ট্রোক পেট্রোল ইঞ্জিনে এইখানে ছবিটা দেখানো হয়েছে। এখানে কি হচ্ছে, সাকশন, এই যে এখান থেকে এইদিকে এই যে পয়েন্টটা, এখানে একটা পয়েন্ট দেখা আছে, এখানে পাচ্ছি। তাহলে এখান থেকে এদিকে যে গ্যাপটা দেওয়া আছে, এটাই হচ্ছে ক্লিয়ারেন্স ভলিউম। এটাকে টিডিসি ধরা হয়েছে, এটাকে বিডিসি ধরা হয়েছে। এবার সাকশনের সময় কি হচ্ছে, পিস্টন এই টিডিসি থেকে বিডিসির দিকে গেল, ইনলেট ভালভ খুললো। এবার যেহেতু পেট্রোল ইঞ্জিন, ফ্রেশ এয়ার প্লাস পেট্রোল মিক্সচার ইঞ্জিন সিলিন্ডার প্রবেশ করলো। বিডিসিতে যাওয়ার পর এই ইনলেট ভালভটা বন্ধ হয়ে গেল, এক্সজস্ট ভালভ আগের থেকে বন্ধ আছে। মোশনের জন্য ক্র্যাঙ্ক ঘুরবে, পিস্টন উপরে উঠবে। পিস্টন যদি উপরে উঠে, তাহলে কি হচ্ছে, এখানে গ্যাস মিক্সচার সংকুচিত হচ্ছে। অবশেষে পিস্টন টিডিসিতে পৌঁছালো। টিডিসিতে পৌঁছানোর পর কি হচ্ছে, এখানটায় স্পার্ক প্লাগ আছে, স্পার্ক প্লাগ দিয়ে স্পার্কিং করা হলো, অর্থাৎ গ্যাস মিক্সারের দহন ঘটলো। এই স্পার্কিংটা দেখানো হয়েছে 3-4 পথে। এবার স্পার্কিং দহনের পর কি হবে, পাওয়ার স্ট্রোক। পাওয়ার স্ট্রোকে অর্থাৎ যখনই দহন হয়ে গেল, এখানে পিস্টনের উপর প্রচন্ড চাপ পড়লো, সেই চাপে পিস্টন নিচের দিকে নেমে যাবে, অর্থাৎ পাওয়ার স্ট্রোক শুরু হয়ে যাবে। তখন পিস্টন টিডিসি থেকে বিডিসির দিকে যাবে। এটা 4-5 পথে দেখানো হয়েছে। এবার পিস্টন যখনই ঠিক বিডিসিতে পৌঁছালো,
ঠিক আছে, তার সামান্য একটু আগে এক্সস্ট ভালভটা ওপেন হয়ে যায়। এই যে 5 থেকে 2 পথে দেখানো আছে হলো। এবার মোশনের জন্য ক্র্যাঙ্ক ঘুরবে, পিস্টন উপরের দিকে উঠবে, পিস্টন উপরের দিকে উঠতেছে। এবার এইখানে যে বার্নড গ্যাস বা পোড়া গ্যাসগুলি এই এক্সস্ট ভালভ দিয়ে এক্সস্ট ম্যানিফোল্ড হয়ে সাইলেন্সার পাইপে পরিবেশে মুক্ত হবে। এবার কি হচ্ছে, সামান্য করে আরও শুরু হয়ে যাবে সাকশন, অর্থাৎ এইভাবে 4 স্ট্রোক পেট্রোল ইঞ্জিন কাজ করে যাবে। সাকশন, কম্প্রেশন, পাওয়ার, এক্সস্ট। এবার আমরা চলে যাব 4 স্ট্রোক ডিজেল ইঞ্জিনের পিভি ডায়াগ্রাম। তো এটা হচ্ছে 4 স্ট্রোক ডিজেল ইঞ্জিনের পিভি ডায়াগ্রাম। এই যে এই সাকশন, কম্প্রেশন, ইগনিশন, পাওয়ার, এক্সস্ট ভালভ খুললো, এক্সস্ট। এবার আগের মতো করে এখানে ছবিটা দেওয়া আছে, একটা পিস্টন, একটা ক্র্যাঙ্ক, এটা হচ্ছে টিডিসি, এটা হচ্ছে বিডিসি। এবার ডিজেল ইঞ্জিনের ক্ষেত্রে কি হচ্ছে, সাকশনের সময় শুধু বিশুদ্ধ বাতাসটা ইনলেট ভালভ দিয়ে ঢুকলো। এবার সাকশনের সময় পিস্টন এই যে 1 থেকে 2 পথে দেখানো হচ্ছে, এদিকে যে নিচে নামলো, টিডিসি থেকে বিডিসি দিয়ে গেল। এবার কি হচ্ছে, পিস্টন যখন বিডিসিতে পৌঁছালো, আগের মতো ইনলেট ভালভ বন্ধ হলো, এক্সস্ট ভালভ বন্ধ আছেই। ক্র্যাঙ্ক মোশনের জন্য ক্র্যাঙ্ক ঘুরবে, পিস্টন আবার উপরের দিকে উঠবে, পিস্টন বিডিসির থেকে টিডিসির দিকে যাবে, গেল। এবার পিস্টন যখনই টিডিসিতে পৌঁছাচ্ছে তখনই এই গ্যাস মিক্সচার অর্থাৎ ফ্রেশ এয়ার যেটা আছে সেটা হট অর্থাৎ গরম হয়ে গেল। এবার এখানে ইগনিশন অর্থাৎ দহন হবে। দহনটা কিভাবে হবে, এবার এইখানে এই হট এয়ারের সংস্পর্শে কম্বাসন চেম্বারের মধ্যে ইনজেকশন দিয়ে সূক্ষ্ম কোণার আগে ডিজেলটা স্প্রে করে দেওয়া আছে, পুশ করে দেওয়া আছে। এবার ডিজেলের সূক্ষ্ম কোণা হট এয়ারের সংস্পর্শে আসা মাত্র এখানে আগুন ধরে যাবে, অর্থাৎ ফায়ারিং হবে। এবার কি হচ্ছে, পিস্টনের উপর দহন ঘটার ফলে পিস্টনের উপর প্রচন্ড চাপ পড়বে, সেই চাপে পিস্টন নিচের দিকে নেমে যাবে, শুরু হয়ে যাবে পাওয়ার স্ট্রোক, যেটা এই কার্ভে দেখানো হচ্ছে 4 থেকে 5 নম্বর পথে। এবার পাওয়ার স্ট্রোকে পিস্টন টিডিসি থেকে বিডিসির দিকে যাবে, বিডিসিতে যাওয়ার সামান্য আগে এক্সস্ট ভালভটা ওপেন হয়ে যাবে, এক্সস্ট ভালভ ওপেন 5 থেকে 2 এই পথে দেখানো হয়েছে। এবার এক্সস্ট ভালভ ওপেন হয়ে গেল, পিস্টন বিডিসিতে পৌঁছালো, মোশনের জন্য ক্র্যাঙ্ক ঘুরবে, পিস্টন উপরের দিকে উঠবে। এবার এক্সস্ট স্ট্রোক শুরু হয়ে গেল, পিস্টন উপরের দিকে উঠবে, অবশেষে পিস্টন টিডিসিতে পৌঁছাবে। টিডিসিতে পৌঁছালে কি হচ্ছে, এখানে পোড়া গ্যাসগুলি এক্সস্ট ভালভ হয়ে সাইলেন্সার পাইপ হয়ে বাইরে বেরিয়ে চলে যাচ্ছে আগের মতো। এবার ঠিক এইভাবে 4 স্ট্রোক ডিজেল ইঞ্জিন সাকশন, কম্প্রেশন, পাওয়ার, এক্সস্ট, সাকশন, কম্প্রেশন, পাওয়ার, এক্সস্ট, এইভাবে 4 স্ট্রোক ডিজেল ইঞ্জিন কাজ করে যায়। এবার আমরা অন্য একটা পয়েন্টে আসি, সে পয়েন্টটা হলো পেট্রোল এবং ডিজেল ইঞ্জিনের পার্থক্য নিয়ে একটু আলোচনা করতে হবে। এবার পেট্রোল ইঞ্জিনে সাকশনের সময় এয়ার এবং পেট্রোল মিক্সচার ইঞ্জিন সিলিন্ডারের মধ্যে প্রবেশ করে। এবার ডিজেল ইঞ্জিনের মধ্যে শুধুমাত্র বিশুদ্ধ বায়ুটা নেওয়া হয় হলো। এছাড়াও পেট্রোল ডিজেলের মধ্যে পার্থক্য আরও রয়েছে, যেমন পেট্রোল ইঞ্জিন হচ্ছে অটো সাইকেলে চলে, ডিজেল ইঞ্জিন ডিজেল সাইকেলে কাজ করে। পেট্রোল ইঞ্জিনে স্পার্ক প্লাগ থাকে, ডিজেল ইঞ্জিনে স্পার্ক প্লাগ থাকে না, ইনজেক্টর থাকে। পেট্রোল ইঞ্জিনে কম্প্রেশন রেশিও 7:1 থেকে 10:1, ডিজেল ইঞ্জিনে কম্প্রেশন রেশিও 12:1 থেকে 22:1 হয়। এবার আরও কিছু পার্থক্য আছে। পেট্রোল ইঞ্জিন মসৃণভাবে চলে এবং আওয়াজ কম হয়, ডিজেল ইঞ্জিন মসৃণভাবে চলে না, সেখানে একটু আওয়াজ বেশি হয়। পেট্রোল ইঞ্জিনে ফ্লাই হুইলটা হালকা হয়, ডিজেল ইঞ্জিনে ফ্লাই হুইল ভারী হয়। এছাড়াও আরও পার্থক্য রয়েছে, যেমন পেট্রোল ইঞ্জিনে কার্বোরেটর থাকে, ডিজেল ইঞ্জিনে কার্বোরেটর থাকে না। ঠিক আছে, ধন্যবাদ সকলকে। আজকের অনলাইন ক্লাস এখানেই শেষ করলাম। ধন্যবাদ।